আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিবৃতির ভাষা সঠিক ছিল না বললেন মন্ত্রিপরিষদ সচিব। মধ্যরাতের সমঝোতা বৈঠক ঠিক হয়নি বিশ্লেষকদের অভিমত। করোনা সবকিছুকে বদলালেও বদলাতে পারেনি আওয়ামী লীগ সরকারের চরিত্র বললেন মির্জা ফখরুল। বিএনপি গণ অভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে ওবায়দুল কাদেরের মন্তব্য। করোনায় আরও 117 মৃত্যু, আর হবে না গণটিকা, নিবন্ধন হবে মজুদ অনুযায়ী জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ কমায় মানুষের চাপ কমেছে টিকা কেন্দ্রগুলোতেও। ঢাকা ও গাজীপুরের 6 হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা। মিডফোর্ট হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। কক্সবাজারের সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, চলবে বুধবার পর্যন্ত। প্রথম দিনে সাক্ষ্য দিলেন বাদী শারমিন শাহরিয়ার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশালের ঘটনা নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির ভাষা সঠিক ছিল না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া মন্ত্রিসভায় 18 অক্টোবর শেখ রাসেল দিবস জাতীয়ভাবে পালনের অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 18 অক্টোবর শেখ রাসেল দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে বলেন, বরিশালের ঘটনায় বিবৃতির বিষয়ে বেশিরভাগ সচিবের সমর্থন ছিল না। বিবৃতির ভাষা সঠিক ছিল না এবং সেটি ভুল হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এ থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূলে হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো। আমি যখন কথা বলছি, সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা, তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও অ্যাগ্রি করে গেছেন। এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা কোনো ওয়েলকাম করে। এদিকে হামলা, সংঘর্ষ, মামলা, পাল্টা মামলা, মিছিল, মিটিং সহ নানা নাটকীয়তার পর বরিশালের পরিস্থিতি এখন বেশ শান্ত। গত রাতে দুই পক্ষের সমঝোতা বৈঠকে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাধুবাদ জানিয়েছে নগরবাসী। এদিকে এই ঘটনায় আহতদের নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার 4 দিন পর স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি। সংঘাত এড়াতে রবিবার রাতে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে নিয়ে সমঝোতা বৈঠক করে প্রশাসন। বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের বাসায় হয় এ বৈঠক। পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। বরিশালের যারা মঙ্গল কামনা করেন, সংশ্লিষ্ট সকলের উদ্যোগে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। অল্প দিনের মধ্যেই আপনারা এটা সুফল দেখতে পাবেন। সামাজিক, আইনগত বা অন্য যে সমস্ত সুস্থ সমাধান আছে, সেগুলো সব সমাধানই খুঁজে পাওয়া যাবে। আমরা যারা রাষ্ট্রের কর্মচারী, সরকারের কর্মচারী এবং যারা জনপ্রতিনিধি এবং যারা সামাজিক রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে কাজ করব। গ্রেপ্তার নেতাকর্মীদের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি। নেতাকর্মী যে হাজাই গুলিবিদ্ধ হয়েছে, জখম হয়েছে, দুজনের চক্ষু নষ্ট হয়ে গেছে, এ ব্যাপারে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব, আলোচনা করবো, সিদ্ধান্ত নিয়ে আমরা তারপর পদক্ষেপ নেব। মামলার বিষয়ে আইনজীবীরা বলছেন, সমঝোতা হলে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন, আর পুলিশের মামলা তদন্তের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদনে বাতিল হতে পারে। বাদীপক্ষ যদি মামলাটা প্রত্যাহার করতে চায়, দরখাস্ত দিয়ে প্রত্যাহার করার সুযোগ আছে, যেহেতু এখন পর্যন্ত কোনো কগনিজেন্স হয়নি। পুলিশ যেটা মামলা করছে সেইটা একটু আছে, সেটা আপনার আফটার ইনভেস্টিগেশনে তারা এ পার্টিতে ফাইনাল রিপোর্ট দিতে পারে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ 16 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহসান চোখ হারাতে পারেন বলে শঙ্কা পরিবারের। তানভীরের চোখে 5টা গুলি লাগছে, আর বিভিন্ন জায়গায় তো অনেক গুলি লাগছে, কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে। এই আমার অনুরোধ। আমার ছেলের কি অবস্থা আমি নিজেও এখনো বুঝি না। সংঘাত এড়িয়ে সমঝোতার উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। যেহেতু এটা সুষ্ঠু সমাধান হয়েছে,
তো এই জন্য আমরা খুশি। বিষয়টা সমঝোতা জায়গায় যাওয়ায় আমি এটাকে স্বাগত জানাই। রাজনীতি করেন যারা প্রশাসনে আছেন, উভয়ের কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে যে আমরা যেন ধৈর্য না হারাই। বুধবার ব্যানার অপসারণ নিয়ে ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে 2টি মামলা হয়। এর জেরে রবিবার ইউএনও ও ওসির বিরুদ্ধে হয় পাল্টা আরও 2টি মামলা। উত্তেজনার পারদ ছড়ায় পুরো বরিশালে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বরিশালের ঘটনায় মধ্যরাতের সমঝোতা বৈঠক ঠিক হয়নি। আইনি সুরাহা না করে এমন সমঝোতায় ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ডক্টর শাকিল আহমেদের মতে, নিজেদের দায়িত্বের সীমারেখার বাইরে বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপের ফলেই প্রশাসনের সাথে স্থানীয় রাজনীতির সংঘাত হচ্ছে। ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও পুলিশ প্রশাসনের সাথে সিটি মেয়র সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ দেশের অন্যতম বড় আলোচনার বিষয়। বিশ্লেষকদের মতে, দেশের গণতান্ত্রিক কাঠামোতে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। কিন্তু স্থানীয় সরকারের সাথে প্রশাসনের এমন দাকুমড়া সম্পর্কের কারণ কি? লোকাল লেভেলের যে পলিটিক্স, তারা বাংলাদেশের যে রাজনৈতিক গতি এবং রাষ্ট্রের যে সক্ষমতা, এটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন না। কারণ হচ্ছে যে জাতীয় পর্যায়ে নেতৃত্ব থেকে যে ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে বলে সরকার চেষ্টা করছে, সে এবং রাষ্ট্র যেভাবে এগুচ্ছে, আমার মনে হয় যে রাজনীতি সেভাবে এগোচ্ছে না। এগুলো আবার একটু খতিয়ে দেখা দরকার, আমরা কোন দিকে যাই। প্রশাসনের অনেক লোক কিন্তু এখন রাজনীতিবিদের মতো আচরণ করে থাকেন। প্রশাসন ও রাজনীতিবিদ উভয়ের কাজের পরিধি কিংবা দায়িত্বের আওতা ভাগ করা থাকলেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা কম বেশি সারা দেশেই। তবে ঘটনা যাই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। শুধু এখানে সমঝোতাটা কার সাথে? এখানে সমঝোতা হওয়া মানে হচ্ছে এটা ধামাচাপা দিয়ে পড়ে যাওয়া এবং এটাকে একটা এখানে নিষ্পত্তি করে দেওয়া, কোনো বিচার না হওয়া, এটা একটা সুরাহা না হওয়া, এটা তো এই সমাধান না। এটা হচ্ছে আইনগত বিষয়। বরিশাল সিটি কর্পোরেশন 3 দিন ধরে আবর্জনা পরিষ্কার করলো না, বর্জ্য নিষ্কাশন করলো না। এই রাইট তাদেরকে কে দিয়েছে? অবশ্য ভিন্ন মত ডক্টর শাকিল আহমেদের। তার মতে, সমঝোতার ভিত্তিতে সমাধান না হলে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটা খুব বিপজ্জনক একটা ঘটনা। এটা এক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে যেতে হবে। এটা মামলা দিয়ে কোনো সমাধান হতে পারে না। অর্থাৎ এই দুই পক্ষ বসে তারা একটা সেটেলমেন্টে আসবে, বন্দোবস্তে আসবে। দেশের রাজনৈতিক ও প্রশাসনের সংস্কৃতিতে অনেকাংশেই অবক্ষয় তৈরি হয়েছে। তাই স্থানীয় সরকার ও প্রশাসনের নির্বাহী বিভাগের নির্ধারিত সীমারেখা মেনে চলা জরুরি বলে মত বিশ্লেষকদের। আমাদের বাংলাদেশে আমরা মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। স্বতন্ত্রীকরণ। রাজনীতিবিদদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ভুল বোঝাবুঝি হতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বরিশালের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে রাজনীতিবিদদের ভুল বোঝাবুঝি নতুন কিছু নয়, সবসময় এমন হয়ে থাকে বলেও দাবি করেন মন্ত্রী। ঢাকা মহানগর ছাত্রলীগের সভায় মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর 2-1 খুনির অবস্থান নিশ্চিত হওয়া গেছে, তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা সবকিছুকে বদলে দিলেও বদলাতে পারেনি আওয়ামী লীগ সরকারের চরিত্র। এই দুঃসময়ে সবাই বেঁচে থাকার সংগ্রাম করলেও তারা ব্যস্ত দুর্নীতিতে। আর গয়েশ্বরচন্দ্র রায়ের মতে, বরিশালের ঘটনা প্রমাণ করে মাঠের চেয়ে প্রশাসনের আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের করোনা পর্যবেক্ষণ সেলে জিয়া পরিষদের চিকিৎসা সামগ্রী দেওয়া উপলক্ষে সোমবার গুলশানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়া পরিষদের চেয়ারম্যান বিএনপি মহাসচিবের হাতে চিকিৎসা সামগ্রী তুলে দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করছে করোনায় মানুষের পাশে দাঁড়াতে, আর ক্ষমতাসীন দল ব্যস্ত লুটপাটে। মানব সভ্যতার মধ্যে একটা ব্যাপক একটা পরিবর্তন আসছে, পরিবর্তন আসছে না একমাত্র আমাদের আওয়ামী লীগের সরকারের,
নো চেঞ্জেস। মানুষ যখন জীবনের জন্য সংগ্রাম করছে, আহাজারি করছে, সেই সময় তারা চুরি করছে, দুর্নীতি করছে। এই করোনাকে নিয়ে 13 কোটি মানুষের টিকা কত লাগবে? 26 কোটি ডোজ লাগবে। আনে 2 লাখ, 3 লাখ, 1 লাখ, আপনার তাও আবার আপনার দান অনুদান আসে। সেখানে বলে যে আমরা গণটি অভিযান করছি, টিকার গণ অভিযান, এবং প্রতিদিন 1 কোটি করে দেব। অসত্য বক্তব্য এবং পুরোপুরিভাবে ভুল বক্তব্য, ভুল তথ্য জনগণকে দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। গোটা মানুষ যখন করোনা, টিকা, জীবন মৃত্যু নিয়ে লড়ছে, সেই সময়ে তারা এটাকে আপনার ডাইভার্ট করে দিতে চান, বিভিন্ন রকম ইস্যু তৈরি করেন। মানুষের জন্মদিন থাকবে না, থাকতেই তো পারে, নাকি ওই তারিখটাতে আর কেউ জন্মাবে না। একইভাবে জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে তারা সেই মিথ্যাচার করেই চলেছে, বন্ধ হচ্ছে না। এদিকে 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বরিশালের ঘটনা মাঠের আর প্রশাসনের আওয়ামী লীগের মধ্যকার ঝামেলা। এটা প্রশাসন বলি না, আওয়ামী প্রশাসন ভার্সেস আওয়ামী লীগ, এটা ঘরোয়া ব্যাপার। এখানে আমাদের কোনো কিছু শিক্ষা গ্রহণ করার নয়, এই ঘরোয়া বিবাদ। কারণ মাঠের আওয়ামী লীগের থেকে প্রশাসনের আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী। এটা যদি কোনো কাফরা দিতে হয় তারাই দিবে, আমরা দিতে হবে না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এইটা একটু জনগণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণ অভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে, সরকার নয় তারাই জনবিচ্ছিন্ন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, একাধিক জন্ম তারিখের কারণে ইউরোপে ফৌজদারি মামলা হতো বেগম জিয়ার বিরুদ্ধে। আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির শোক দিবসের ভার্চুয়াল আলোচনায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বপ্নের পদ্মা সেতুর সবকটি রোডওয়ে স্ল্যাব স্থাপনের কাজ শেষ। এ পর্যন্ত সেতুর সার্বিক অগ্রগতি 94.25%। সাম্প্রতিক বিএনপির রাজনৈতিক প্রসঙ্গেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণ তো দূরে থাক, নিজ দলের কর্মীরাও মাঠে নামে না, কারণ দলীয় নেতৃত্বের প্রতি কর্মীদের কোনো আস্থা নেই। যারা দলীয় প্রধানের জন্য রাস্তায় একটা মিছিল করতে পারে না, তারা আবার অভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে। গত 1 যুগ ধরে দেশের মানুষ তাদের আন্দোলনের হুমকি দমকি অনেক শুনেছে। এসব অন্তঃসার শূন্য হাক ডাক মিডিয়ায় যত গর্জে, বাস্তবে রাজপথে তত বর্ষে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যেই দলের নেত্রীর জন্মদিন 5-6টি, সেই দলের আসলে জনগণের সাথে, জনগণের কাছে তারা চেহারা কিভাবে দেখায় আর এ নিয়ে কথা কেমনে বলে, এটি দেখে আমারই লজ্জা লাগছে। এটি যদি কোনো অন্য দেশে হতো, ইউরোপের কোনো রাষ্ট্রে হতো, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো দূরের কথা, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতো এবং তিনি রাজনীতিতে অযোগ্য ঘোষিত হতেন। হাসান মাহমুদ বলেন, এদেশকে যারা তালেবান রাষ্ট্র বানাতে চায়, বেগম জিয়ার সরকার 21শে আগস্ট গ্রেনেড হামলায় তাদেরই ব্যবহার করে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 117 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 25,399 জনে। এদিন আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম জানিয়েছেন, দেশে মৃত্যু ও সংক্রমণে নিম্নগতি স্বস্তিদায়ক হলেও আত্মতৃপ্তির সুযোগ নেই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, চাহিদা থাকলেও এই মুহূর্তে গণটিকা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। দেশে নতুন করে করোনায় আরও 117 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 36,789 জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 5,717 জন। এই সময়ে ভাইরাসটি থেকে মুক্তি মিলেছে 8,982 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্ত 15.54%, সুস্থতার হার 93.54 এবং মৃত্যুর হার 1.73%। পুরুষের তুলনায় এদিন নারীদের মৃত্যুর সংখ্যা বেশি। সবচেয়ে বেশি 40 জন মারা গেছেন ঢাকা বিভাগে, আর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রামে মারা গেছেন 29
34 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন 7 দিনের ব্যবধানে দেশে করোনায় নতুন রোগীর সংক্রমণ 20% থেকে নেমেছে 16%। আমরা যদি বিগত 7 দিনের সংক্রমণ পরিস্থিতি দেখি তাহলে 15 আগস্টে যেখানে শতকরা হিসেবে শনাক্তের হার ছিল 20%, সামান্য কিছু বেশি, সেইটি 21 আগস্টে এসে শতকরা হিসেবে শনাক্তের হার 16.71%। এই নিম্ন গতিটি এটি স্বস্তিদায়ক, কিন্তু এতে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। আমাদেরকে আরো বহুদূর যেতে হবে এবং টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, এর মধ্য দিয়েই আমরা 5% বা তার চেয়ে কমে সংক্রমণের হার নামিয়ে আনতে সক্ষম হব। এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন টিকার মজুদ কম থাকায় নতুন করে গণটিকা কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ টিকা আমাদের হাতে নেই। আর আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আপনারা চাচ্ছেন যে সকল ফ্যাক্টরির শ্রমিকদেরকে দেওয়া হোক, তা আমরা বলেছি যে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে আমরা সেটাও দিয়ে দিব। টিকা হাতে নাই আর বড় বড় কর্মসূচি নিব, সেটা কিন্তু আগামীতে হবে না। স্বাস্থ্যমন্ত্রী জানান, শহরের মতো গ্রামের বয়স্কদের মাঝেও টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে, কমিয়ে আনা হবে টিকার 2 ডোজের মধ্যকার সময়সীমাও। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর অনেক হাসপাতাল ও টিকাদান কেন্দ্রে মানুষের চাপ অনেকটাই কমে এসেছে। দেশের করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমতে থাকায় টিকা নিতে মানুষের আগ্রহ আর উৎসাহে ভাটা পড়েছে বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তবে প্রবাসীদের জন্য নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে ভিড় লেগেই আছে। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট টিকা কেন্দ্রে করোনা ভ্যাকসিন নিতে আসা লোকজনের ভিড় তেমন নেই। নির্দিষ্ট দিনে দ্বিতীয় ডোজের পাশাপাশি অনেকেই আবার এসেছেন প্রথম ডোজ নিতে। ঝামেলা ছাড়াই স্বাচ্ছন্দ্যে টিকা নিতে পেরে সন্তুষ্ট তারা। এদের ম্যানেজমেন্ট খুব সুন্দর, আমরা ফার্স্ট ডোজও দিছি খুব সুন্দরভাবে, সেকেন্ড ডোজও আল্লাহর ইচ্ছা আমরা ভালোভাবেই দেব। ভালোই লাগছে, এদিকে পরিবেশ খুব ভালো। প্রথম ডোজ দিলাম, অনেক ভালোভাবে দিয়েছি, অনেক শান্তিপূর্ণভাবে দিয়েছি। ফার্স্ট ডোজ হচ্ছে আমরা সিনোফার্ম দিচ্ছি, আর সেকেন্ড ডোজের ক্ষেত্রে মডার্না পাচ্ছে। খুব সুষ্ঠুভাবে আমরা সবকিছু করছি। ইনস্টিটিউটের পরিচালক জানান, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন তাদের সংগ্রহে রয়েছে। ইনফেকশনের রেট এবং মৃত্যুর রেট কমার সাথে সাথে আমাদের টিকা দেওয়ার লোকদের উৎসাহ কমে যাচ্ছে। এটা আমরা বলবো যে মানুষ যাতে এই জিনিসটা ফিল না করে যে এখন কমে গেছে তার মানে আমরা টিকা এখন না দিলেও চলবে, এটা না। কিন্তু টিকা সরবরাহের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা আছে আমাদের এখানে, আমাদের দেশেও আছে, সুতরাং টিকা পাওয়া নিয়ে কারো কোনো সংশয় থাকার কথা না। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে ছিল ভিন্ন চিত্র। সেখানে ছিল উপচে পড়া ভিড়। এখানে প্রবাসীদেরও টিকা দেওয়া হচ্ছে। আমি মুন্সিগঞ্জের গজারিয়া থেকে সকাল 9টা বাজে লাইনে দাঁড়াইছি, ঠিক আছে। এখন সময় বাঁচতেছে 1টা, এখনো টিকা দিতে পারবো কিনা সন্দেহ। বৃষ্টির মধ্যে দিচ্ছি, এখনো প্রচুর ভিড়, আজকে ভ্যাকসিন দিতে পারবো কিনা তাও মনে সন্দেহ। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীদের জন্য 90টি সিট থাকলেও সোমবার পর্যন্ত ভর্তি রয়েছেন মাত্র 18 জন রোগী। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসীদের জন্য প্রয়োজনে নিজেদের উদ্যোগে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পাসপোর্ট তৈরিতে জটিলতার জন্য দায়িত্বরত বিদেশি প্রতিষ্ঠানের নিয়োগ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী। ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের পাশাপাশি ভিজিট ভিসায় নতুন কর্মী যাওয়ার সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এরই মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় আমিরাত। সম্প্রতি ভারত ও পাকিস্তান সহ 6 দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে শর্ত দেয়া হয় ফ্লাইটের 6 ঘন্টা আগে বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট করতে হবে যাত্রীদের। কিন্তু বাংলাদেশে নেই এই ব্যবস্থা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমিরাত প্রসঙ্গে প্রশ্ন করা হয়। মন্ত্রী জানান, বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি হেলথ মিনিস্ট্রির কাছে চিঠি লিখেছি এটা সেট আপ করার জন্য। আমি আশা করি, এখন পর্যন্ত হেলথ থেকে কোনো উত্তর আসে নাই,
দেখি কালকে গিয়ে আবার একটু খোঁজ নেব, বাট উই উইল পুশ ইট। আর দরকার হলে আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকেই আমরা কিন্তু সেট আপ করবো, বা অনুমতি ওদের প্রয়োজন আছে। পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে প্রবাসীদের ভোগান্তি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একাধিকবার কথা হয়েছে বলে জানান মন্ত্রী। পাসপোর্ট তৈরি ও সরবরাহে জটিলতার জন্য বিদেশে একটি প্রতিষ্ঠানের বিষয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী ইমরান আহমদ। আমি যতদূর শুনেছি, আমি জানি না কতদূর ঠিক কিনা, দ্যাট পাসপোর্টের চাবিকাঠি তোমার মালয়েশিয়াতে কোনো একটা কোম্পানির কাছে আছে, আমাদের দেশের সব কিছু ওদের কাছে আছে। কেন যে এটা হচ্ছে আর কেন যে বারবার এই একই কোম্পানি, এটা কিন্তু প্রথমবার না, একই কোম্পানি সবসময় এরকম করতে থাকে। হ্যাঁ, তো চক্কর কোথায় আছে? আপনারা আছেন, দেখেন, উদ্ঘাটন করেন। দেশের বিভিন্ন টিটিসিতে 32টি ডাবল কেবিন পিকআপ ও 8টি ট্রাক বিতরণ করেন মন্ত্রী। দেশ বিদেশে কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রকল্পে এই গাড়িগুলো ব্যবহার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর চাপ। রাজধানীর ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এই হাসপাতালের নিকটবর্তী হওয়ায় রোগীর চাপ বেশি বলে মনে করছেন হাসপাতাল পরিচালক, যার ফলে আলাদা আলাদা ওয়ার্ড করে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে মিটফোর্ড সহ ঢাকা ও গাজীপুরের 6 হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়ঙ্কর হয়ে উঠেছে দেশে। অবস্থা সামাল দিতে এক বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সোমবার 6 হাসপাতালকে ডেডিকেটেড ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে একটি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বেড়ে চলেছে রোগীর চাপ। শিশু ওয়ার্ডে চাপ এতটাই বেশি, কোনো বেড একসাথে 2 রোগীকে ভাগাভাগি করতে হচ্ছে। ওর আজকে 7 দিন জ্বর, ভর্তি করেছি আজকে 4 দিন, দেরি হয়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম জ্বর কমে গেছে, ভালো হয়ে গেছে, আর করোনা লাগবে না। এখন দেখি আমার বাচ্চা পুরো দুর্বল, হাত পা ছাইড়া দিছে। কষ্ট হচ্ছে, ওর অনেক কষ্ট হচ্ছে, সেজন্য এখানে থাকতে চাচ্ছে না। খারাপ লাগতেছে আমার। এদিকে আসছি আমরা আজকে 5 দিন, আর জ্বর আসতে আজকে 7 দিন, 2 দিন পর নিয়ে আসছি। সাম্প্রতিক সময়ের এক জরিপে উঠে এসেছে ডেঙ্গুর জন্য রাজধানীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে বাসাবো ও গোরান। মিটফোর্ড হাসপাতালে গিয়েও মিলল এর প্রমাণ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তিদের বেশিরভাগই এসেছে এই 2 এলাকা ও তার আশপাশ থেকে। মাথা ভার হয়ে থাকে আর অস্থির, এত অস্থির যেটা কল্পনার বাইরে, সহ্য করা যায় না। বেশি খারাপ লাগতেছে, পেট ব্যথা আর শরীরটা খুব ব্যথা। এখন আমার সমস্যা ব্লাড কমে যাচ্ছে, কমতে এখন ব্লাডের প্লেটলেটটা 13,000-এ নেমে আসছে। আমাদের বাড়ি 7 জনের ডেঙ্গু। আমাদের বাসা অনেক মশা, ড্রেন তো পাশে, এই জন্য পরিষ্কার করে না। ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবার পর থেকে নারী, পুরুষ আর শিশুদের জন্য আলাদা ওয়ার্ড করে সেবা দিয়ে আসছে মিটফোর্ড হাসপাতাল। রোগীকে দেরি করে হাসপাতালে আনার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলছেন পরিচালক। ডিসচার্জ বেশি হওয়ার জন্য আমার এখন আজকে ভর্তি আসছে সকালবেলায় 198। ডেঙ্গু রোগী কিন্তু সময় মতো যদি আসে, ট্রিটমেন্ট খুবই সহজ। যেখানে সমস্যা দিতে হয় অনেক সময় রোগী খুব লেটে আসে, লেটে আসার জন্য হয় কি, আমরা যদি শখে যদি চলে আসে, তাকে রিভাইভ করার সময় কষ্ট হয়ে যায়। যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া, এই শনি রাখরা, এইসব জায়গায় রোগী আমাকে বেশি আসে আমার কাছে মনে হয়। যেটা প্রায় 80 বেডের মতো এক্সট্রা দিয়ে কিন্তু আমি ডেঙ্গুর এই অতিরিক্ত যে সার্চ বলে, পেশেন্ট সার্চ যেটা বলি, এটাকে মেডিকেট করার জন্য কিন্তু আমি নিয়েছি। একটা হাসপাতালের উপর বা 2টা হাসপাতালে যদি পেশেন্ট যদি যায়, তাহলে কিন্তু এইভাবে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 8,750 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময় এদের মধ্যে মৃত্যু হয়েছে 36 জনের। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চলবে 25 অগস্ট বুধবার পর্যন্ত। এতে প্রসিকিউশন পক্ষ বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য নেয়ার পর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এই হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ জেনে 2020 সালের 5 অগস্ট তিনি আদালতে মামলা করেছেন বলে জানান। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে রিপোর্ট। বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে শুরু হয় শুনানি। প্রথমে উপস্থিত সাক্ষীদের বক্তব্য রেকর্ড করা হয়, পরে শুরু হয় আসামি পক্ষের আইনজীবীদের জেরা পর্ব। যেহেতু মামলা চলমান, এই চলমান অবস্থায় কোনো
কমেন্ট করা ঠিক হবে না, যেহেতু আমি রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী। তবে বাদিনী যা বলেছেন তার ফৌজদারি দরখাস্ত এবং চার্জশিটের উপর যেসব তদন্ত বেরিয়ে আসছে ওগুলি বাদিনী উপস্থাপন করেছেন। ওসি প্রদীপ এবং এসআই লিয়াকত এই দুজনের পক্ষের জেরাটা হবে কিন্তু আগামীকাল। বাদবাকি আসামি যারা ছিলেন তাদের পক্ষের যারা আইনজীবীরা ছিলেন তারা মোটামুটিভাবে আজকেই তাদের জেরাটিকে সমাপ্ত করেছেন। আমাদের যেটা দাবি মূলত যে এই যে আমাদের চার্জশিটে অন্তর্ভুক্ত যে 15 জন আসামি রয়েছে, আমি বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি সেই 15 জন আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়, সেটি আমাদের দাবি। আদালতে সমন দেয়া 5 জন সাক্ষীর মধ্যে মামলার বাদী মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ 3 জন সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ একটানা চলবে 25 আগস্ট পর্যন্ত। প্রতিদিন 5 জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। এর আগে সকালে শীর্ষ 2 আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীর বিচার চেয়ে অসহায় নির্যাতিত সমাজের ব্যানারে মানববন্ধন হয় আদালত চত্বরে। নির্যাতিত অর্ধ শতাধিক পরিবারের লোকজন এতে অংশ নেন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীও মানববন্ধনে অংশ নেন। প্রদীপ বাহিনীর যে বর্বরতম হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে সেখানে পরিচালিত ছিল, তার বিরুদ্ধে আমরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পদ্মা সেতুতে বসল শেষ স্ল্যাব। মাওয়া থেকে জাজিরায় রূপ পেল 6.15 কিলোমিটার সড়কপথ। সোমবার সকালে 12 ও 13 নম্বর পিলারের স্প্যানে শেষ রোডওয়েতে বসানো হয় স্ল্যাবটি। সেতুর মোট 2917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এর আগে বসানো হয়েছে 2914টি। বাকি মাত্র 3টি স্ল্যাবের মধ্যে রবিবার রাতেই বসানো হয়েছে 2টি স্ল্যাব, আর সকালে বসানো হয় সর্বশেষ স্ল্যাবটি। এর আগে গত 20 জুন শেষ হয়েছে দ্বিতল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। 2022 সালের জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। দেশের 73% মাছেই পাওয়া গেছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাটিলেকের অস্তিত্ব। এর প্রভাবে দীর্ঘমেয়াদী ক্যান্সার, বন্ধ্যাত্ব ও হরমোনের সমস্যা সহ অটিজমের মতো জটিলতার শঙ্কা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন শুধু মাছ নয়, চিপস, চকলেটের মোড়ক সহ যেখানে সেখানে প্লাস্টিকের ব্যবহারও শরীরের জন্য ক্ষতিকর। মাছে ভাতে বাঙালি বহুল প্রচলিত প্রবাদ। প্রোটিনের চাহিদা যোগানেও বড় নির্ভরতার জায়গা। তবে শঙ্কা উকি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। পরিবেশ বিজ্ঞান বিভাগ পরীক্ষা চালিয়েছে বাজারের 18 প্রজাতির 48টি মাছ নিয়ে। তারা 73% দেশি মাছেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পেয়েছে। প্লাস্টিক পলিমারের মধ্যে রয়েছে হাই ডেনসিটি পলিথিন, পলিপ্রোপাইলিন, পলিথিন কপোলাইমার ও ইথিলিন ভিনাইল অ্যাসিটেট। মাইক্রোপ্লাস্টিক পাওয়া মাছগুলোর মাঝে রয়েছে রুই, তেলাপিয়া, কই, কালিবাউস, বেলে, ট্যাংরা, কমন কার্প, পাবদা, পুঁটি, শিং, টাটকিনি, বাইন, বাটা, মেনি ও বাছা। এর মধ্যে বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক মিলেছে ট্যাংরা, টাটকিনি ও মেনি মাছে। সাভার ও আশুলিয়ার দুটো স্থানীয় বাজার থেকে এসব মাছ কেনা হয়, যা দেশের নদীনালা, খালবিল, পুকুর ও জলাশয়ের স্বাদু পানিতে পাওয়া যায়। গবেষণায় যুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মোহাম্মদ তারিক জানান, বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পানিতে ফেললে তা ফটোকেমিক্যালি এবং বায়োলজিক্যালি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এগুলোই মূলত মাইক্রোপ্লাস্টিক, যা মাছ থেকে চলে যাচ্ছে মানুষের দেহেও। কোনো সহনীয় মাত্রা আমাদের মাইক্রোপ্লাস্টিক নির্ধারণ করা নাই গভর্নমেন্টের। এনি অ্যামাউন্ট ইজ হার্মফুল ফর দ্য হিউম্যান হেলথ। এই মাইক্রোপ্লাস্টিক গুলো যখন মাছের স্টোমাকে যায়, পরিপাকতন্ত্রে যায়, পরিপাক প্রণালীর মাধ্যমে এটা সেকেন্ডারি মেটাবোলাইটস তৈরি করতে পারে। সেই সেকেন্ডারি মেটাবোলাইটস মাছের এডাবল পার্ট বা যে মাসেল সেখানে জমা হতে পারে, একুমুলেট হতে পারে স্লোলি, এবং সেই সেকেন্ডারি মেটাবোলাইটস আমাদের লং টার্ম একটা ইম্প্যাক্ট ফেলতে পারে হিউম্যান হেলথে, যেটা আমরা আসলে ইমিডিয়েটলি নোটিশ করব না, কিন্তু আফটার 10 ইয়ার্স বা 15 ইয়ার্স পরে হয়তো নোটিশ করব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের উপর অতি নির্ভরশীলতা কাল হয়ে দাঁড়াবে। বড় শঙ্কা চিপস, চকলেট, বিস্কুটের প্যাকেট নিয়েও। তাই প্লাস্টিকের উপর নির্ভরতা কমানোর বিকল্প দেখছেন না তারা। প্লাস্টিকটা শুধুমাত্র আমরা
খাবার বোতল এই ক্ষেত্রে ইউজ করছি সেটা না, আমাদের ঘরের মধ্যে উপস্থিতিটা হচ্ছে কি খুবই বেশি। যেমন যারা কার্পেট ইউজ করেন তাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিসিটি এটা এখান থেকে আসতে পারে। আমরা যে সমস্ত সিনথেটিক টাওয়েল বা সিনথেটিক কাপড় চোপড় ইউজ করছি সেখানের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি আছে। তো এইখান থেকে তার মাইক্রো প্লাস্টিকের আমরা যেটা উপস্থিতি বুঝি সেটা কিন্তু তার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, এবং এটা ক্রমান্বয়ে যখন আস্তে আস্তে করে এটা যখন শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রা হয়ে যাচ্ছে তখন কি তার প্রবলেমটা তৈরি হচ্ছে। তো আমাদের নতুন প্লাস্টিকটা তৈরি না করে আমাদের উচিত হচ্ছে রিসাইক্লিংটা করা, যদি আমাদের প্লাস্টিকটা খুবই প্রয়োজনীয় হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্লাস্টিকটাকে টোটালি ব্যান করে দেওয়া উচিত। যে কোনো মাত্রার প্লাস্টিকের ক্ষুদ্র কণায় স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় প্লাস্টিক না পোড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনার মধ্যে সিলেট ৩ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট ৩ উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এজন্য ৪ সেপ্টেম্বরের উপনির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে ইসি। হুমায়ুন কবির খন্দকার জানান, ডিসেম্বরের মধ্যে কুমিল্লা ৭ আসনের উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এবং স্থগিত ১৬৭টি ইউপি, পৌরসভা, জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন ও অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এই বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি। ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার পূর্ব পর্যন্ত তারা তাদের ভোটারদের কাছে যেতে পারবেন, প্রচার করতে পারবেন। আমাদের যে স্থগিত অন্যান্য যে নির্বাচনগুলো এগুলো সবই যে আগামী সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কমিশন আবার বসে সেগুলো সিদ্ধান্ত নেবেন কবে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা ভাড়াটে খুনি। তাদের নেপথ্যে ছিল পাকিস্তান ও তাদের দোসররা, আর এই চক্রে বাংলাদেশের এজেন্ট ছিলেন জিয়াউর রহমান। বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে জিয়াউর রহমানের প্রতিটি কার্যকলাপেই এটা প্রমাণিত। দুপুরে সিলেটে আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করার পর তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে উনি প্রমাণ করে গেছিলেন যে উনি জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পর্কিত জড়িত, এবং প্রমাণ রেখে গেছেন যে উনি ৭১ সালে মুক্তিযুদ্ধ হিসেবে নয়, উনি ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন পাকিস্তানের এজেন্ট হিসেবে, তার প্রতিটি কর্মকাণ্ডের প্রমাণ রেখে গেছেন। আলোচিত জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত শরীফ ইমরান দম্পতির ২ সন্তানকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাদের মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। সোমবার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন। বাবা মায়ের বিরোধের মাঝখানে এখন ২ শিশু সন্তানের দাবি নিয়ে জাপানিজ নাগরিক মা নাকানো এরিকো এখন বাংলাদেশে। সন্তান পেতে চালাচ্ছেন আইনি লড়াই। সোমবার শিশুদের বাবা শরীফ ইমরানের পক্ষে করে একটি সম্পূরক আবেদনের ভার্চুয়াল শুনানি হলেও এরিকো হাইকোর্টে ছিলেন সশরীরে। This is short. I don't think their 7 months parental alienation will solve in next coming 1 week, but I'm very happy. বিচারপতি মেনাদুল করিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শিশু সন্তানদের নিয়ে বেশ কিছু নির্দেশনা দেয়। ৩১ আগস্ট পর্যন্ত এই কন্যা সন্তানরা থাকবেন ভিকটিম সাপোর্ট সেন্টারে। এই সময়টাতে সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত মা তাদের সাথে সময় কাটাবেন, এবং বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাবা তাদের সঙ্গে সময় কাটাবেন। আমরা আর্গুমেন্ট করেছিলাম যে মাই হলো কন্যা সন্তানদের ধারণ করার ক্ষেত্রে সবচাইতে বেশি উপযুক্ত ব্যক্তি, এবং তিনি তার মাতৃজঠর থেকে যাদেরকে জন্ম দিয়েছেন তাদের প্রতি তার যে আবেগ এবং অনুভূতি এটি দুনিয়ার কোনো সিস্টেমে ফেলনা নয়। এই জন্যই তিনি জাপান থেকে ছুটে এসেছেন। বাবা মায়ের মধ্যকার বিরোধী শিশু দুটির অবস্থান সম্পর্কে জানান শরীফ ইমরানের আইনজীবী। উনি আজকে এসে ওনার কথাটা যদি বলতে পারতেন, ওই যে আমি বলেছি একতরফার গল্প শুনছেন, এখন কিন্তু বাবার ভার্সনটা শুনতে পাচ্ছেন না, কারণ উনি ভিকটিম সাপোর্ট সেন্টারে ওনার বাচ্চাদের নিয়ে আছেন। উনি কিন্তু কোর্টে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, উনি কিন্তু অন্য জায়গায় নাই, ওইখানে তার বাচ্চাদের সঙ্গে আছেন। ২ শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট আদালতে হাজির করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একই সাথে
তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে তার আগে ওই দুই শিশুকে 22 আগস্ট নিজেদের হেফাজতে নেয় সিআইডি। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরের বিপরীতে 16 কাঠা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে জমির দখলে থাকা ব্যক্তির অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। তার দাবি, জমি নিয়ে সিটি কর্পোরেশনের সাথে দীর্ঘদিন ধরে তার মামলা চলমান ও হাইকোর্টের স্থগিতাদেশ বহাল আছে। তারপরও বিনা নোটিশে উচ্ছেদ চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। তবে অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জায়গা ও স্থাপনা নিয়ে আদালতের স্থগিতাদেশের কোনো কপি হাতে পাননি তারা। কোনো অপরাধ না করেও ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় 4 দিন জেল খাটলেন নরসিংদী মনোহরদী এক বৃদ্ধ। সিএমএম কোর্ট ঢাকা থেকে জারি করা সেই পরোয়ানা মিথ্যা প্রমাণিত হওয়ায় সোমবার মুক্তি পান তিনি। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার মনোহরদী থানার উপপরিদর্শক ওমর ফারুক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের এক পরোয়ানা নিয়ে তাদের বাড়িতে যান। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে 65 বছরের বৃদ্ধ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে জারি হওয়া পরোয়ানায় তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবার আইনজীবীর কোনো সহায়তা পাননি। এ বিষয়ে রবিবার আদালতে কোনো নথি না থাকা এবং পরোয়ানার কাগজ ভুয়া প্রমাণিত হওয়ায় রশিদকে মুক্তির নির্দেশ দেন আদালত। দিনাজপুরের সদর ও চিরির বন্দর উপজেলায় বজ্রপাতে 4 শিশুসহ 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 3:30টার দিকে শহরের 8 নম্বর উপশহরের রেল ঘুন্টি এলাকার একটি গাছের নিচে বসে মোবাইলে গেম খেলছিল 7-8 শিশু। এ সময় বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের মধ্যে বজ্রপাত হয়। ঘটনাস্থলে মারা যায় 4 শিশু, আহত হয় আরও 3 শিশু। তাদেরকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু আতিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। অপরদিকে চিরির বন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামে বিকেল 4টার দিকে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে 3 তরুণ মারা যান। এরা হলেন নূর ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী। এদিকে বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নৌকাডুবিতে এক দম্পতির মৃত্যু হয়েছে। উপজেলার ভৈরবনগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি একটি বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাইতলা গ্রামের রিয়াদ ও তার স্ত্রী লিজা আক্তার। এই ঘটনায় এখনও নিখোঁজ তাদের কন্যা সন্তান মারিয়া। পুলিশ জানায়, সোমবার দুপুরে পরিবারের 8 সদস্য নিয়ে নৌকা ভ্রমণে বের হয় রিয়াদ। পরে বিলের মাঝামাঝি গেলে নৌকাটি উল্টে যায়। অন্যরা তীরে উঠতে পারলেও রিয়াদ ও তার স্ত্রী সন্তান সহ নিখোঁজ হয়। পরে স্থানীয়রা এই দম্পতিকে উদ্ধার করতে পারলেও তাদের মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের স্মরণে এবং জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম সচিব ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ফজলুল করিম এফসিএ, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ আনিসুদ্দিন মিয়া, আব্দুল আওয়াল হাওলাদার ও রায় দেব দাস, উপব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য, সৈয়দ মোতাহার হোসেন, আলমগীর ফিরোজ রানা, ইমতিয়াজ উদ্দিন আহমেদ প্রিন্স ও মোহাম্মদ আবু তাহের সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমার আর চৌধুরী সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম, পরিচালক বদিউর রহমান, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আমির উদ্দিন পিপিএম। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শওকত আরা হোসেন।
ডিবিএল গ্রুপ সিলেটের সিহট্ট অর্থনৈতিক অঞ্চলে $650 মিলিয়ন বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। আরও ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম আখতার হোসেন ও ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ সহ অনেকে। দন্ত বিভাগের শিক্ষা, চিকিৎসা, গবেষণা সহ সার্বিক উন্নয়ন বিষয়ক কর্মশালা কারিকুলাম ডেভেলপমেন্ট অব ডেন্টাল বেসিক অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল সায়েন্সের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ডিন ও ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আজগর মোরলের সভাপতিত্বে এবং সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উন্নয়নের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, সাচিপের সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান ও ওরাল হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আশিস কুমার বণিক সহ অনেকে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এলো দেশের প্রথম ব্লুটুথ কানেক্টেড স্কুটার টিভিএস এনটর্ক 125cc রেস এডিশন। এক অনুষ্ঠানে স্মার্ট স্কুটারটি সম্পর্কে জানান টিভিএস অটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন ও টিভিএস মোটর কোম্পানির ইন্টারন্যাশনাল বিজনেসের প্রেসিডেন্ট আর দিলীপ সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। বরিশালের ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিবৃতির ভাষা সঠিক ছিল না বললেন মন্ত্রিপরিষদ সচিব। মধ্যরাতের সমঝোতা বৈঠক ঠিক হয়নি বিশ্লেষকদের অভিমত। করোনার সবকিছুকে বদলালেও বদলাতে পারেনি আওয়ামী লীগ সরকারের চরিত্র বললেন মির্জা ফখরুল। বিএনপি গণ অভ্যুত্থানের রঙিন খোয়াব দেখছে ওবায়দুল কাদেরের মন্তব্য। করোনায় আরও 117 মৃত্যু, আর হবে না গণটিকা, নিবন্ধন হবে মজুদ অনুযায়ী জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ কমায় মানুষের চাপ কমছে টিকা কেন্দ্রগুলোতেও। ঢাকা ও গাজীপুরের 6 হাসপাতালকে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড ঘোষণা। মিটফোর্ড হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। কক্সবাজারের সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, চলবে বুধবার পর্যন্ত। প্রথম দিনে সাক্ষ্য দিলেন বাদী শারমিন শাহরিয়ার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।